দর্শক, বিগত সময়ে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী ব্যাপক ক্ষমতাধর হিসেবে আমরা তাকে দেখেছি, জুনায়েদ আহমেদ পলক। হঠাৎ করে এই নাটোরের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে গেলেন এবং আস্থাভাজন হয়ে যা ইচ্ছা তাই করে গেলেন। প্রধানমন্ত্রী কন্যা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি করলেন, এক ধরনের সম্পর্ক তৈরি করলেন এবং 3 প্রতিমন্ত্রীর একটা সিন্ডিকেট তৈরি হলো। আইসিটি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী, এই 3 প্রতিমন্ত্রীকে নিয়ে সজীব ওয়াজেদ জয় এবং ববিকে নিয়ে একটা সিন্ডিকেট গড়ে উঠল বলে নানা রকমের আলোচনা আমরা দেখেছি। এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ আওয়ামী লীগের লোকদের কাছ থেকেই শুনেছি যে তিনি নাটোরে সিংড়াতে যে রাজনীতি করেছেন এবং মন্ত্রিত্ব উপভোগ করেছেন, তার ডান হাত হিসেবে, সবথেকে কাছের মানুষ হিসেবে, ডান হাত হিসেবে, বাম হাত হিসেবে তার চতুর্পাশে যারা ছিলেন তারা বেশিরভাগই আওয়ামী লীগের বিরোধী পক্ষের লোকজনকে নিয়ে এসে, সাম্প্রদায়িক দলের লোকজনকে নিয়ে এসে, সাম্প্রদায়িক একটি দলের ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে এসে তিনি আওয়ামী লীগ বানিয়েছিলেন, ছাত্রলীগ বানিয়েছিলেন, যুবলীগ বানিয়েছিলেন, বানিয়ে একটা বলয় তৈরি করে তার মতো করে তিনি চালিয়েছেন মন্ত্রিত্ব এবং তার রাজনীতি। এই অভিযোগটা আওয়ামী লীগের আমলে বারবার আমরা শুনেছি এবং আওয়ামী লীগের পতনের পরেও কিন্তু শোনা যায়। সর্বশেষ যে 2024-এর জানুয়ারিতে আমির নির্বাচন যেটা হলো, সেখানেও জুনায়েদ আহমেদ পলকের জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি বিপুল ভোটে জিতলেন। সেটাও একটা মেকানিজম করে জিতলেন, তার বিরুদ্ধে যিনি ছিলেন তার বিরুদ্ধে মেকানিজম করে। এবং আমরা দেখেছি যে এই 3 প্রতিমন্ত্রী মেকানিজম করে করে জিতেছেন এবং ডিসি এসপি তাদেরকে কিনে নিয়ে, বস্তা বস্তা টাকা দিয়ে কিনে নিয়ে নিজেদের মধ্যে যে নির্বাচন হচ্ছে, আমির যে নির্বাচন হচ্ছে, সেখানেও যেন মান সম্মান না যায়, নিজেদের প্রার্থীর সঙ্গে যদি যেন হেরে না যান, সেই কারণে টাকার বস্তা ব্যবহার করে জিতে এসেছেন। এবং ওই বিরোধী শক্তি, যাদের আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি, তাদেরকে হাতে নিয়ে তাদেরকে ক্যাপচার করে এই কাজগুলো করেছেন বলে অভিযোগ আমরা শুনেছি। এবার যখন আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের পতনের 16 মাস পরে এবার আরেকটা চমক জাগানো খবর এসেছে এবং সেই খবরটা নিশ্চিত করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তারা বলছে ওই জুনায়েদ আহমেদ পলকের যে আসন নাটোর 3 সিংড়া, সেই আসনে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন জুনায়েদ আহমেদ পলকের আপন চাচা শ্বশুর, অর্থাৎ তার বউয়ের আপন চাচা মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে। নানা অভিযোগ এবার শোনা যাচ্ছে, এবার বিএনপির তরফ থেকে নানা অভিযোগ শোনা যাচ্ছে। এই ব্যক্তি যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি পলকের প্রভাব ব্যবহার করে আওয়ামী লীগের সময়ও খুব দাপটের সঙ্গে সময় কাটিয়েছেন, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হামলা কোনো কিছু হয়নি, এরকম অভিযোগ স্থানীয় বিএনপির তরফ থেকে শোনা যাচ্ছে। রাজনীতিটা বোধহয় এমনই, এতদিন জুনায়েদ আহমেদ পলক জামাত বিএনপির লোকজনকে নিয়ে রাজনীতি করেছেন, এখন তার চাচা শ্বশুর তিনি যখন রাজনীতি করবেন, তিনি বোধহয় জুনায়েদ আহমেদ পলকের লোকজনকে নিয়ে রাজনীতি করবেন, সেরকমটাই বোধহয় রাজনীতির নিয়ম। কি ঘটলো নাটোর 3-এ সিংড়াতে, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কথা। সেখানে বলা হচ্ছে নাটোর 3 আসনে বিএনপি সর্বশেষ যে 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, সেখানে নাটোর 3 আসনের প্রার্থী দেওয়া হয়েছে। সেখানে যাকে দেওয়া হয়েছে তিনি, গণমাধ্যম বলছে, তিনি জুনায়েদ আহমেদ পলকের আপন চাচা শ্বশুর, অর্থাৎ তার স্ত্রীর আপন চাচা, কোনো জোড়াতালির সম্পর্ক না, আপন চাচা এবং একই এলাকার বাসিন্দা। এবং জুনায়েদ আহমেদ পলকের শাসনামলে তিনি নাকি দুর্দান্ত প্রতাপে ছিলেন এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ একটা মামলাও পর্যন্ত দেয়নি। কি বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন? তারা বলছে যে সাবেক প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর পেলেন বিএনপির মনোনয়ন। চাচা শ্বশুর হলেই বিএনপির মনোনয়ন পাবে না এমন কথা নয়, কিন্তু সেখানকার তৃণমূলের বিএনপির যে অভিযোগ, সেই অভিযোগগুলো তুলে এনেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সেখানে তারা কি বলছে? নাটোর 3 আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার আপন চাচা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আনোয়ারুল ইসলাম আনু জেলা বিএনপির সদস্য। এই যে জেসমিন কণিকা, আরিফা জেসমিন কণিকা,
তিনি সাধারণ একটা কোচিং সেন্টারে ক্লাস নিতেন, কোচিং সেন্টারের মাস্টার ছিলেন তিনি। কোচিং সেন্টারের মাস্টার এই পলকের স্ত্রী, তিনি আঙুল ফুলে কলাগাছ হয়ে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন মাত্র 10 বছরে, সেরকম তথ্য আমরা আওয়ামী লীগ সরকার পতনের পরে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি। সম্ভবত আগস্টের 3 তারিখে দেশের বাইরে পাঠাতে সক্ষম হয়েছিলেন পলক, যেদিন পলকের নিজেরও দেশের বাইরে যাওয়ার কথা ছিল, স্ত্রী পুত্র নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন সকালে গণভবনে, বিভিন্ন সোর্সে যে খবরটা শুনেছিলাম, যে গণভবনে তিনি পদত্যাগপত্র দিতে গিয়েছিলেন, যে মন্ত্রীর থেকে পদত্যাগ করবেন এবং তার টিকিটও কাটা ছিল, তিনি ফ্লাই করবেন, বিদেশে চলে যাবেন। কারণ তিনি বুঝতে পারছিলেন যে তার সরকার থাকছে না এবং তিনি যদি দেশে থাকেন তাহলে এখন যে জেলে আছেন তাকে জেলে যেতে হবে। কিন্তু সেখানে ভৎসনার শিকার হয়েছিলেন নাকি, এবং ওবায়দুল কাদেরের মানে প্রচণ্ড ভৎসনা এবং মানে যেগুলো শোনা যায় সেগুলো বলতে চাচ্ছি না, সেরকম শিকার হয়ে তিনি আর দেশের বাইরে যেতে পারেননি। স্ত্রী সন্তানকে পাঠিয়ে দিয়েছিলেন। সেই স্ত্রী সন্তান বিদেশে থেকে এখন মানে বিভিন্ন ধরনের বয়ান তারা দিচ্ছেন। আমরা শুনছি যে তাদের নাকি কিছুই নেই, তাদের খাওয়া দাওয়ার টাকা নেই, প্রচণ্ড অভাবে দিন কাটাচ্ছেন। অথচ জুনায়েদ আহমেদ পলকের নামে অজস্র অভিযোগ যে আইসিটি মন্ত্রণালয়কে যা ইচ্ছা তাই করেছেন। এমনকি শুধুমাত্র নিজের আখের গুছিয়েছেন তাই নয়, আওয়ামী লীগেরও বড় সর্বনাশ করেছেন। আইসিটি মন্ত্রণালয়ের অধীনে যত আইসিটি বিষয়ক যত ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিংয়ে তার নিজের দলের ছেলেপেলেদের না ঢুকিয়ে তিনি তার প্রতিপক্ষ, অর্থাৎ যে সাম্প্রদায়িক দলটার লোকজনকে, সাঙ্গপাঙ্গকে নিয়ে তিনি দল পরিচালনা করেছেন এলাকায়, তাদেরকে ট্রেনিং দিয়ে সারা দেশে একটা বট বাহিনী এখন যে তৈরি হয়েছে, সেই বট বাহিনী তৈরি হওয়ার পেছনে জুনায়েদ আহমেদ পলকের একটা বড় ভূমিকা আছে বলে আওয়ামী লীগের লোকজনই অভিযোগ করেন। তার চাচা শ্বশুর এবার মনোনয়ন পেলেন তার আসনে, দেখা যাক কি হয়। গতকাল বিএনপি মহাসচিব, মানে গতকাল কত না, গত পরশুদিন 36 আসনে যে ঘোষণা দেন, সেখানে আনোয়ারুল ইসলাম আনুর নাম প্রকাশ করা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছে সিংড়া উপজেলার বিএনপির একাংশের নেতাকর্মীরা। সেই তথ্যই উঠে এসেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, আনোয়ারুল ইসলাম আনু দলের জন্য কিছুই করেননি, দলে তার কোনো অবদান নেই। বিগত 17 বছরে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো মামলা হয়নি, জেল খাটেননি। তিনি কিভাবে বিএনপির মনোনয়ন পান? আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাবে তার নামে কোনো মামলা হয়নি। এমন একজন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে জেলা বিএনপির তরফ থেকে বলা হয়েছে, দল যাকে ভালো যোগ্য মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছে এবং জেলা বিএনপি তার জন্য আগামী নির্বাচনে কাজ করবে, খাটবে। জেলা বিএনপির অবস্থান তো সেটাই হওয়ার কথা। এখন এই যে স্থানীয় লোকদের যে অভিযোগ তুলে আনলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সেটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলার রয়েছে যে তিনি তো একজন ভালো মানুষও হতে পারেন। আওয়ামী লীগ তার নামে মামলা হামলা দেয়নি বলে, কিংবা তার নামে কোনো মামলা হয়নি বলে তিনি মানে আওয়ামী লীগের লোক কিংবা আওয়ামী লীগের আত্মীয়, এরকম ব্যাপারটা ভাবার কি শতভাগ কোনো কারণ থাকতে পারে? একজন ভালো মানুষ, বিএনপিতে তো ভালো মানুষ অনেকের নামে মামলা হয়নি, সেরকম একজন তিনি হতে পারেন যে তার নামে কোনো মামলা হয়নি। আবার এই যে কথাটা বলছি, সেটা কথা বলাটা খুব মুশকিল যখন বিএনপির স্থানীয়রা বলছেন যে জুনায়েদ আহমেদ পলকের প্রভাব খাটিয়ে তিনি দাপটের সঙ্গে চলেছেন এবং সেই প্রভাবের কারণে আওয়ামী লীগ এলাকায় তার বিরুদ্ধে কোনো মামলা দেয়নি, কোনো হামলার শিকার হননি, একদিন জেল খাটেননি। তাকে বিএনপি মনোনয়ন কেন দিল, কেন যারা ত্যাগী নেতা তাদেরকে কেন দিল না, সেটা একান্তই বিএনপির সিদ্ধান্ত। তবে দেখার বিষয় এবং মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক বিগত 15.5 বছর যেভাবে তার এমপিত্ব এবং মন্ত্রিত্ব চালিয়েছেন এলাকায়, বিরোধী গোষ্ঠীকে নিয়ে রাজনীতি করেছেন এবং আওয়ামী রাজনীতির সর্বনাশটা নাটোরে তার আসনে অন্তত করেছেন, পুরো নাটোরেই করেছেন বলে আওয়ামী লীগের অভিযোগ। এবং তাই সেই এলাকার অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমিও কথা বলে এরকম অভিযোগ শুনেছি এবং শোনা যায়, নাটোরের লোকজনের সঙ্গে কথা বললে এরকম অভিযোগ শোনা যায়। এখন দেখার বিষয়
যে ঠিক একই কাজ তার চাচা শ্বশুরও করেন কিনা, নাকি বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী যদি হন তাহলে তিনি পরিচ্ছন্নভাবে এবং বিএনপির লোকজনকে নিয়েই রাজনীতি করেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়? অনেকেই হয়তো এই আলোচনায় ক্ষেপে যাবেন, যারা আওয়ামী লীগ করেন তারা ক্ষেপে যাবেন। ক্ষেপে যাওয়ার আগে কিংবা গালাগালি করার আগে শুধুমাত্র একটা বিষয় ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি, যে অন্ধভাবে রাজনীতি করার ফল খুব একটা ভালো হয় না। যেটা সমালোচনার যোগ্য সেই সমালোচনাটা যদি সে যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সমালোচনাটা যদি মানে শত্রু কখনো সমালোচনা করে না, সমালোচনা যে করে তাকে সহ্য করাটাই ওয়াইজ ডিসিশন, এবং সমালোচনা সহ্য করার মাধ্যমে সমালোচিত ব্যাপারগুলোকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই সাফল্য আসে, এবং সেটাই আমরা ব্যক্তিগতভাবে মনে করি। আমরা কারো পক্ষে কারো বিপক্ষে কোনো কথা বলতে চাই না, বাস্তবতা তুলে আনার চেষ্টা করলাম। এবং আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকারকে এবং পুরো আওয়ামী লীগকে যে কয়জন, মুষ্টিমেয় যে কয়জন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন, তার মধ্যে যদি আপনি 5 জন কিংবা 10 জনের তালিকা করেন, অবশ্যই জুনায়েদ আহমেদ পলকের নাম আসবে। এটা আপনি স্বীকার করেন আর না করেন। এবং আওয়ামী লীগ সরকার গত জুলাই আগস্ট আন্দোলনের সময়ও আওয়ামী লীগ সরকার পতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসাকার অবস্থা যেটা হওয়া, এবং মানুষের কাছে যে বাজে মেসেজটা, এই যে সার্ভারে পানি জমেছে এই জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, স্যাটেলাইটে পানি জমেছে এই জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, এই ধরনের আজগুবে গাঁজাখুরি কথাগুলো বলার কারণেই কিন্তু সরকারের ইমেজটা আন্দোলনের সময় আরও নষ্ট করেছিলেন এই জুনায়েদ আহমেদ পলক। আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।